ঢাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে যাওয়া ঈদ যাত্রীদের প্রতি বছরই চরম ভোগান্তির মুখোমুখি হতে হচ্ছে। যানজট নিরসনের লক্ষ্যে বড় বড় অবকাঠামো প্রকল্পে হাজার হাজার কোটি টাকা খরচ করা হলেও যানজট মুক্ত হচ্ছে না ঈদ যাত্রা। এবার ঢাকা থেকে বের হওয়ার প্রতিটি রুটেই দীর্ঘ যানজট। তাতে ভোগান্তির শেষ নেই ঘরমুখো মানুষের। কবে স্বস্তির ঈদ যাত্রা পাবে ঘরমুখো মানুষ? সেজন্য কি কি পদক্ষেপ নিতে হবে সরকারকে? এসব বিষয়ে টিবিএস পডকাস্টে কথা বলতে যোগ দিয়েছেন পরিবহন ও যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান। জনাব হাদিউজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি শুরুতেই আপনার কাছে জানতে চাচ্ছি, এবারের যে ঈদ যাত্রা আমরা মোটামুটি দেখছি যে ঢাকা থেকে বের হওয়ার যে মুখগুলো সেগুলোতে কিন্তু আমরা যানজট দেখতে পাচ্ছি। তো এটা আসলে প্রতি বছরই থাকে, আপনার কাছে কি মনে হচ্ছে এবং এই পরিস্থিতি আসলে কেন? দেখুন, আপনি নিশ্চয়ই জানেন বিগত এক যুগে আমরা কিন্তু সড়ক অবকাঠামোর উন্নয়ন করেছি। বিশেষ করে ঢাকার যে প্রবেশদ্বারগুলি আমরা বলি, আপনি যদি গাবতলী দেখেন, আমিনবাজার সেতু সেটা আমরা ৮ লেন করেছি। আমাদের টঙ্গী যে সেতু আছে সেটা কিন্তু ১০ লেন করা হয়েছে। এবং একইভাবে যাত্রাবাড়ি এই জায়গাও কিন্তু আসলে প্রবেশদ্বারগুলো প্রশস্ত করা হয়েছে। কিন্তু যানজটের যে তীব্রতা সেটা আমি মনে করি সেই মাত্রায় কিন্তু কমেনি। এত যে বিনিয়োগ হলো কেন কমলো না, এই প্রশ্নটা কিন্তু আমাদের সামনে চলে আসে। সেক্ষেত্রে আসলে প্রথমেই আমি যে জায়গাটা একটু গুরুত্ব দিতে চাই যে দেখেন, আমাদের পলিসিগত কিছু সিদ্ধান্ত লাগবে। আসলে শুধুমাত্র সড়ক অবকাঠামো চওড়া প্রশস্ত বা মোটা তাজাকরণ করে আসলে পৃথিবীর কোনো শহরই এই যানজটকে কিন্তু আসলে ঠেকাতে পারেনি। এর সাথে যেটা দরকার, আমরা সবসময় বলি যে পলিসিগত বা নীতিগত কিছু সিদ্ধান্ত। সেই জায়গায় প্রথমেই আমি যে জায়গাটা জোর দেবো, দেখেন পুরো বাংলাদেশের সব মানুষকে যদি আমরা ঢাকা শহরে নিয়ে আসি, তাহলে ঈদের সময় এই চাপটা কিন্তু অস্বাভাবিকভাবে তৈরি হবে। এটাই কিন্তু সায়েন্স, এটাই বিজ্ঞান। কারণ ঢাকা শহরে যারা থাকে ৯৫% মানুষ তারা কিন্তু অস্থায়ী। মূলত আসলে যারা শ্রমজীবী আছে বা কর্মসংস্থান বা জীবিকার প্রয়োজনে কিন্তু তারা ঢাকায় এসেছে। এবং ঈদের সময় এই যে জনস্রোত, এই জনস্রোত আপনি কোনোভাবেই শুধু অবকাঠামোর যোগান বা সাপোর্ট দিয়ে আপনি সেই চাহিদা কিন্তু মেটাতে পারবেন না। তো আমি সেই জায়গায় বলবো আসলে আমাদের পলিসিগত দুর্বলতা আছে। এবং আমরা ওই জায়গাটা আসলে অনেকটা একটা বৃত্তের মধ্যে কিন্তু আটকে গেছি। তো পলিসিগত সিদ্ধান্ত যদি আমরা না নিতে পারি তাহলে এখান থেকে আসলে কি স্থায়ী ধরনের সমাধানটা পলিসিগত জটিল হবে। সিদ্ধান্ত সেটা, মানে আমি যদি একটু জানতে চাই আপনার কাছে। জি, যেটা হলো আসলে ঢাকা শহরে মানুষ কেন আসে? আমাদের বিভিন্ন যে স্টাডিগুলি আছে সেটাও আমরা দেখছি ২ থেকে ২.৫ হাজার মানুষ প্রতিদিন ঢাকা শহরে ঢুকছে। তাহলে এটা তো আমি যেটা বললাম মূলত আসলে কর্মসংস্থানের জন্যই ঢাকায় কিন্তু মানুষ আসে, শুধুমাত্র জীবিকার প্রয়োজনে। এবং যারা আসলে ঢাকা শহরে থাকে তারাও জানে যে ঢাকা শহরে আসলে আপনার যাতায়াত থেকে শুরু করে অন্যান্য যে বেসিক যে নিডগুলি আছে সেটা আসলে মেটানোর জন্য যে ব্যয় সেটা কিন্তু অস্বাভাবিক। তারপরেও ঢাকায় কেন মানুষ আসে? ওই যে যেটা আমি বললাম যে কর্মসংস্থান। তার মানে পলিসি আসলে ওই জায়গাটা অ্যাড্রেস করতে হবে। ঢাকা আসলে আমি মনে করি ভারাক্রান্ত, মানুষ দ্বারা ভারাক্রান্ত, অবকাঠামো দিয়ে ভারাক্রান্ত হয়ে গেছে। এখন সরকারের যে পলিসিটা হওয়া উচিত যে ঢাকায় বিনিয়োগ আসলে ইনাফ ইজ এনাফ, অনেক বিনিয়োগ হয়েছে। ঢাকার মধ্যে আমরা যানজট কমাতে পারছি না। এমনকি ঈদের সময় যে অস্বাভাবিক চাপ সেটা আসলে যোগানও দিতে পারছি না, এত বিনিয়োগ হয়ে গেছে। তো সেই জায়গায় আসলে আমি মনে করি বিনিয়োগগুলো এখন ঢাকার বাইরে হওয়া উচিত। এবং আমাদের যে জেলা শহর, বিভাগীয় শহর সেখানে আপনি বিনিয়োগ করেন, কর্মসংস্থান তৈরি করেন, যাতে করে জীবিকার জন্য ঢাকায় না আসতে হয়। তাহলে এই যে অস্বাভাবিক একটা চাপ আমরা ঈদের সময় দুটো ঈদে যে দেখি, নাভিশ্বাস উঠে যায়। আপনি গায়ে গতরে চেষ্টা করছেন যানজট নিরসনের জন্য, কিন্তু আসলে আমি যেটা বললাম সড়ক অবকাঠামো চওড়া প্রশস্ত করে আপনি এই যোগান দিতে পারবেন না। এবং গায়ে গতরে আসলে কাজ করেও এই যে শৃঙ্খলা আনার বিষয় সেটাও আপনি আসলে বিজ্ঞানসম্মত না। কারণ আসলে যে জনস্রোত এটা কোনোভাবেই অবকাঠামো দিয়ে আপনি যোগান দিতে পারবেন না। এখানে সড়কের সক্ষমতার ঘাটতি হয়ে যাচ্ছে, গণপরিবহনের একটা ঘাটতি হয়ে যাচ্ছে, ভাড়া নৈরাজ্য হয়ে যাচ্ছে এবং তার সাথে দুর্ঘটনার মহামারী অবস্থা। তো সেটার জন্য আসলে ঢাকায় যেন মানুষকে না আসতে হয়। আপনি বিনিয়োগ করেন ঢাকার বাইরে। আপনি যেটি বললেন যে পরিবহনের একটা সংকট, আমরা কিন্তু ঈদে জি। এই সংকটটা প্রকটভাবে দেখি এবং হুম, যার হুম। কারণে আসলে সময় মতো গাড়ি না পাওয়া, মহাসড়কগুলোতে যানজট, ট্রেনের শিডিউল বিপর্যয়, মানে সবকিছু মিলিয়ে মানে ঘরমুখো মানুষের একটা ভোগান্তির যেন শেষ নেই। মানে এই বিষয়টা উত্তরণের উপায় কি? না আসলে ভোগান্তি, যদি আমাদের ভোগান্তি থেকে বের হতে হয় আমি যে জায়গাটায় জোর দিব আসলে আপনার গণপরিবহনের যোগানটা বাড়াতে হবে। তবে
আমাদের আমরা স্বাভাবিক সময়েও দেখি আমরা যেভাবে গণপরিবহনের যোগানটা দেই পুরোটাই কিন্তু প্রাইভেট সেক্টরের উপর নির্ভরশীল। কিন্তু গণপরিবহনের উপরে আসলে সরকারের একটা নিয়ন্ত্রণ থাকা উচিত। তো সেই চর্চাটা কিন্তু আমাদের পুরো বছর জুড়ে যদি না হয়, তাহলে আমরা যদি ওই প্রত্যাশা করি যে ঈদ আসলেই সবকিছু পরিবর্তন হয়ে যাবে, আপনার যাত্রীরা সবাই কাউন্টার থেকে উঠবে বা টার্মিনাল থেকে উঠবে, ভাড়ার যে বিআরটি নির্ধারিত যে রেট আছে সেইভাবেই ভাড়া আদায় করা হবে, সেটা কিন্তু আসলে ওই প্রত্যাশা পূরণ হবে না। এটা আসলে চর্চা করার বিষয়। তো সেই জায়গায় প্রথমেই আমি যে জায়গাটা গুরুত্ব দিতে চাই যে আমাদের বিকল্প ভাবতে হবে। আমাদের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানে যে গণপরিবহনগুলি আছে পরিবহনপুরের, সেটাকে আসলে এই আপৎকালীন সময়ে আমরা একটা যোগান হিসাবে কিন্তু ব্যবহার করতে পারি। পাশাপাশি আমরা সবসময় বলি যে রেল হচ্ছে একটা ডিমান্ড রেসপন্সিভ পরিবহন ব্যবস্থাপনা। রেল আসলে আপনি কোচ সংযোজন করবেন, আপনি ১০০ থেকে ১৫০ অতিরিক্ত যাত্রী নিতে পারবেন এবং রেলে এই কোচ সংযোজন করা কিন্তু সম্ভব। কারণ আমরা স্বাভাবিক সময়ে রেলকে দেখি তার যে সক্ষমতা প্রায় ১৫টা কোচ নিয়ে যদি চলতে পারে, সেই জায়গায় আমরা দেখি ১০ থেকে ১২টা কোচ নিয়ে চলছে। কিন্তু ঈদের সময় এই যে ১৫টা আমরা স্ট্যান্ডার্ড যে সংখ্যাটা ধরি ১৫ থেকে ২০টা, কিন্তু এই ১৫ থেকে ২০টা কোচের আমরা অনেক সময় দেখছি ঘাটতি থাকছে। কিন্তু আপনি এটা যদি যোগান দিতে পারতেন তাহলে তো আপনার যাত্রী পরিবহনের সক্ষমতা বেড়ে যেত। তো সে জায়গায় আসলে রেলের সক্ষমতা বাড়াতে হবে এবং একই সাথে একটা জায়গায় আমরা একটু বিকল্প ভাবতে পারি, সেটা সুযোগও আছে, যেটা হলো আমাদের প্রতিবেশী দেশগুলোর তাদের বিশেষ করে তারাও কিন্তু আপনার ব্রড গেজের ট্রেন চালায়। তাহলে ব্রড গেজের যে লোকোমোটিভ এবং কোচগুলি আছে এই আপৎকালীন বা আমি অনেকটা যুদ্ধকালীন সময়ে বলতে পারি, কারণ বাড়ি ফেরাটা অনেকটা যুদ্ধের মতন। তাহলে আমরা প্রতিবেশী দেশ থেকে কোচ এবং লোকোমোটিভ এটা কিন্তু রেন্ট করে এই আপৎকালীন সময় যদি আমরা ব্যবহার করি, সেখানেও কিন্তু একটা চমৎকার যোগান দেওয়া সম্ভব। কারণ আমাকে বিকল্প ভাবতে হবে। আমি যদি প্রাইভেট সেক্টরের উপর তাকিয়ে থাকি, তাহলে এই যে সংকটগুলি তৈরি হয়, গণপরিবহনের সংকট, ভাড়ার সংকট, এখান থেকে তো বের হওয়া যাবে না। আরেকটা বিষয় যদি আপনার কাছে একটু জানতে চান, আপনি যেটি বললেন যে ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করে, কিন্তু আমরা কিন্তু আবার এর ফলে দুর্ঘটনাও দেখি। তো মানে আমাদের আবার জলপথে বা নৌপথে আমাদের যে সেখানেও কিন্তু দুর্ঘটনা, এবং ঈদের সময় কিন্তু এই দুর্ঘটনার পরিমাণ বেড়ে যায়। সেটা কি কারণে হয় এবং এ বিষয়ে আপনার কি পরামর্শ রয়েছে যদি একটু জানতে চাই? ঈদের সময় আসলে আমরা হঠাৎ হঠাৎ করেই যে পরিসংখ্যান, দুর্ঘটনার পরিসংখ্যান একটা ঊর্ধ্বমুখী স্ট্যাটিস্টিক্স দেখি। এটার মূল কারণ হচ্ছে আসলে আমাদের রক্ষণাবেক্ষণের ব্যাপক ঘাটতি আছে। আপনি নিশ্চয়ই জানেন যে আমরা দেখছি, ইতিমধ্যে দেখছি আসলে তিল ধারণের ঠাঁই নাই। আপনি ট্রেনে যদি দেখেন বগিতে ঠাসাঠাসি করে সবাই উঠেছে, এমনকি ট্রেনের ছাদেও আসলে জায়গা নাই। তাহলে আপনি কিন্তু এখানে ওভারলোডিং হয়ে যাচ্ছে। কিন্তু এই ট্রেন যে চলছে যে আসলে আমাদের রেল লাইনের উপর দিয়ে, সেই লাইনগুলো জরাজীর্ণ, বুড়ো হয়ে গেছে এবং এটা আসলে রিপ্লেস করার সময় অনেক আগেই পেরিয়ে গেছে। আমাদের অনেক জায়গায় ব্রিটিশ আমলের রেলপথও কিন্তু বসে আছে। তা আপনি যে এই যে আমরা যাত্রী ওভারলোডিং করছি ট্রেনে, কিন্তু ট্রেন যে চলবে যে রেল লাইনের উপর দিয়ে, সেই রেল লাইনের কাঠামোগত দুর্বলতা। এ কারণেই দেখবেন যে ঈদের সময় আমরা প্রায় দেখি ডিরেলমেন্টের সমস্যা। আমি যদি সড়ক পথের দিকে তাকাই, ওই একই সমস্যা যে আমরা সড়ক চওড়া করেছি ঠিকই, কিন্তু বিভিন্ন জায়গায় এই যে নির্মাণ যে যে একটা আয়ুষ্কালের কথা বলি, সেই আয়ুষ্কাল কিন্তু ফুরাচ্ছে না, নির্মাণ কাজ চলছে এবং এই উন্নয়নের যে যন্ত্রণা অনেক জায়গায় এখন আমরা দেখছি, বিশেষ করে উত্তরবঙ্গের আমরা যদি এলেঙ্গা থেকে যমুনা ব্রিজের পূর্ব পাশ পর্যন্ত ধরি, মাত্র 13.5 কিলোমিটার। এই কাজটা কিন্তু বছরের পর বছর ধরে চলছে। সমস্যাটা হলো আপনি এই 13.5 কিলোমিটার যে কথা বলছি, কোনো জায়গায় 1 লেন হয়ে আছে, কোনো জায়গায় 2 লেন, আবার মাঝখানে কিছু ছোট ছোট ওভারপাস হওয়ার কথা, সেটাও শেষ হয়নি। অনেক সময় আসলে যারা চালক আছে, এই যে আমি 13.5 কিলোমিটার কথা বলছি, এখানে এসে কিন্তু তারা অনেকটা কনফিউজ বা বিভ্রান্তির মধ্যে পড়ে যায়, বিশেষ করে নতুন যারা চালক আছে। তো তখন আমরা দেখি আসলে দুর্ঘটনাগুলো অনেকাংশে বেড়ে যায়। এবং একই সাথে আমি যে এই যে বললাম রক্ষণাবেক্ষণ এবং চর্চার যে বিষয়টা আমি বারবার জোর দিচ্ছি, কারণ আপনার নিরাপত্তা এটা কিন্তু চর্চার বিষয়। আমরা সারা বছর ধরেই দেখছি আমার সড়কে আনফিট গাড়ি চলছে, রুট পারমিটবিহীন গাড়ি চলছে। তাহলে আমরা কিভাবে প্রত্যাশা করব যে ঈদের সময় আপনি কাগজে কলমে গর্জন দিবেন আর হুঁশিয়ারি দিবেন আর সড়ক থেকে সব আনফিট গাড়ি, রুট পারমিট গাড়িগুলি সরে যাবে? এটা প্রত্যাশা করাও তো ভুল। এই কারণে আমরা দেখি ঈদের সময় আনফিট গাড়িগুলো আরো বেশি মাত্রায় কিন্তু সড়কে নেমে যায়, কারণ আমি সারা বছর তো আপনি তাদেরকে আটকাতে পারছেন না। এই গাড়িগুলি যখনই সেতুতে ওঠার সময় আমরা দেখি একটা দুটা গাড়ি নষ্ট হয়ে যায়, এটার যে আসলে যে শক ওয়েভ, ঘন্টার পর ঘন্টা সব যানবাহনকে আটকে থাকতে হয়। এই কারণে যেখানে চাপ বেশি
আবার আমরা দেখছি দুই তিনটা গাড়ি যেটা আনফিট গাড়ি যান্ত্রিকভাবে বা কাঠামোগতভাবে নষ্ট হয়ে পড়ে আছে। তো এটা তো সারা বছর ধরে আপনাকে এটা মনোযোগী হতে হবে, কেন আমার সড়কে স্বাভাবিক সময় আনফিট গাড়ি চলবে, রুট পারমিট বিহীন গাড়ি চলবে, এটা তো বন্ধ করতে হবে। এটা একটা চর্চার বিষয়। এবং আমাদের আসলে চালকের একটা ব্যাপক ঘাটতি আছে। আমরা সবসময় বলি আন্তর্জাতিক মানদণ্ডে আপনার প্রত্যেকটা ভারী যানবাহনের পিছনে 1.5 জন চালক থাকার কথা। সেই হিসাবে আমার ধারণা যে পরিমাণ ভারী যানবাহন আমাদের সড়কে চলে, প্রায় 3 লক্ষ চালকের একটা ঘাটতি হয়ে গেছে। তো এই ঘাটতি নিয়ে ঈদের সময় যেটা হয়, চালকরা 48 ঘন্টা 72 ঘন্টা ভুতুড়ে চালকের মতন স্টিয়ারিং এর পিছনে বসে থাকে। তো তারা তো আসলে দুর্ঘটনার মধ্যে পড়বে, কেননা এই 72 ঘন্টা এটা তো মানুষের পক্ষে সম্ভব নয় স্টিয়ারিং এর পিছনে জাগ্রত থাকার। তারা অনেক সময় নেশাগ্রস্ত হচ্ছে, মাদক সেবন করছে, নিজেকে জাগ্রত রাখার চেষ্টা করছে। এবং এই যে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো, তখন আমরা দেখি যে রেকলেস ড্রাইভিং, ওভারটেকিং করতে থাকে এবং সড়কে যে ঝুঁকিগুলি আছে সেই ঝুঁকিকে তারা আর ঝুঁকি মনে করে না, এবং ঝুঁকিকে ঝুঁকি না মনে করা হচ্ছে সবচেয়ে বড় ঝুঁকি। এ কারণে আমরা দেখি ঈদের সময় সড়ক পথে দুর্ঘটনার মাত্রা অনেকাংশে বেড়ে যায়। তো এটা চর্চা করতে হবে, পুরো বছর ধরে আনফিট গাড়িকে ঠেকাতে হবে, ড্রাইভারদের প্রশিক্ষণ দিতে হবে, সাথে সাথে যারা যাত্রী আছে তাদেরও সচেতনতার একটা বিষয় আছে, পথচারী সচেতনতার বিষয় আছে। এই জায়গাগুলিতে আসলে পুরো বছর ধরে দরদ দিয়ে যদি আমরা কাজ করি, তাহলে দেখা যাবে স্বাভাবিক সময় যেমন দুর্ঘটনা কমে আসবে, ঈদের সময়ও দেখা যাবে যে চাপটা যদিও বেশি, ঝুঁকিটা তৈরি হয় বেশি, তারপরেও যে মাত্রায় দুর্ঘটনা আমরা দেখি সেই দুর্ঘটনার মাত্রা কিন্তু অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ।